স্টুডেন্ট ভালো আছো আশা করি। তোমাদের নতুন বছরে তোমাদের হ্যাপি নিউ ইয়ার। আশা করি আমরা গত বছর তো আমরা তোমাদের সাথে আমার সপ্তম শ্রেণীতে ক্লাসটা হয়েছিল বাংলা দ্বিতীয় পত্র। আমি মিতালি বড়ুয়া, তোমরা আমাকে চেনো। আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়েছিলাম। আমরা এবছর তোমরা এখন নতুন শ্রেণীতে উঠেছো, অষ্টম শ্রেণীতে উঠেছো, তোমাদেরকে অভিনন্দন, নতুন ক্লাসে উঠেছো। সাথে সাথে আমরা সবাই জানি, তোমরাও জানো, তোমরা এই বছর জেএসসি পরীক্ষা দেবে। তোমরা পিএসসি দিয়েছো, তোমরা একটা বোর্ড পরীক্ষা মুখোমুখি পঞ্চম শ্রেণীতে হয়েছিলে, সমাপনী পরীক্ষা দিয়েছিলে। তো সেটা একই জিনিস, জাস্ট এখন জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেবে। আমাদের যথারীতি আমরা প্রথম চ্যাপ্টার আজকে আমরা শুরু করে দেব। একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের এখন তোমরা যে পরীক্ষাটা দেবে এখানে তোমাদের একইভাবে সপ্তম শ্রেণীর মতোই এখানেও তোমাদের 50 মার্কসে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এখানে আমরা যে আগে যেভাবে দিয়েছি 20 মার্কস তোমাদের নৈবক্তিক, আর 30 মার্ক হচ্ছে আমাদের রচনা, চিঠি, দরখাস্ত, ভাব সম্প্রসারণ, সারাংশ, এই অনুচ্ছেদ। এখন একটা নতুন একটা আইটেম পাবে, অনুধাবন। আমরা ধাপে ধাপে এগুলো আমরা করব। তো এই যে 20 মার্কস নৈবক্তিক যেটা, সেটা এখন হচ্ছে আগে তোমরা লিখে নিতে, খাতার মধ্যে তোমরা লিখে নিতে বা টিক মার্কসের ব্যাপার ছিল, এখন সেটা নয়, একটু আমরা ভিন্নতা এসেছে। সেটা হচ্ছে তোমরা এখন বৃত্ত ভরাট করবে। 4টা অপশন থাকবে, 4টা উত্তরের মাঝে যেটা সঠিক 4টাতেই 4টা বৃত্ত থাকবে, খালি বৃত্ত থাকবে, তোমাদেরকে সেটা ভরাট করতে হবে। যেটা শুদ্ধ উত্তর একই জিনিস, মানে 20টার জন্য 20টা বৃত্ত ভরাট করবে, এটা একই জিনিস, মানে ডিফারেন্সটা একটাই। তো আমাদের যেটা করতে হবে, 20-এ 20 যদি আমি অবজেক্টিভে নিয়ে আসি, তাহলে আমার জন্য এই আনসারটা আমার জন্য মানে একটা ভালো মার্কস নিয়ে আসা খুব বেশি ভালো সুযোগ। তো আমাকে টার্গেট রাখতে হবে সবসময় গ্রামারে 20-এ 20, একদম 20-তে 20, বা মানে যে 20-এ 20 যদি আমি নিয়ে আসি, তাহলে আমি ওইদিকে 30-এর মাঝে আমি যে কোনোভাবে যদি আমি ওইটাকে আমি 30-এর মাঝে আমি যদি 20 নিয়ে আসতে পারি, যে আইটেমগুলো থাকবে এগুলোতে, তাহলে কিন্তু আমার একটা ভালো মার্কস চলে আসবে। দুটো মিলে 40, বা এটাকে করলে কনভার্ট করলে 80, একটা ভালো মার্কস চলে আসবে। হ্যাঁ, তো আমাকে সেই জন্য মাথায় যেভাবে হোক আমাকে টার্গেট রাখতে হবে 20-তে 20। তাহলে এটার জন্য কী করতে হবে, প্রতিদিন আমরা যখন ব্যাকরণ যে অংশগুলো আমরা পড়ি, তখন প্রত্যেকটা লাইন আমরা আসলে এখানে কোশ্চেন আনসারগুলো খুব বেশি জরুরি নয়। আমরা কোশ্চেন আনসারে যে এটা নিয়ে একদম মুখস্থ গদগদ করে মুখস্থ করা, এটা কিন্তু আমরা খুব একটা জোর দেব না। আমরা জোর দেব প্রত্যেকটা লাইন পড়ায়। প্রত্যেকটা লাইন যখন আমি পড়বো, তাহলে আমার কিন্তু যেহেতু আমার অবজেক্টিভের ব্যাপার, নৈবক্তিকের ব্যাপার, আমার প্রত্যেকটা লাইন থেকে কিন্তু আমার কোনো না কোনো অংশ অপশন দিয়ে, 4টা অপশন দিয়ে আমার নৈবক্তিক চলে আসবে। সেই জন্য আমাকে যে কোনোভাবে প্রত্যেকটা লাইন আমাকে খুব ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। প্রয়োজনে আমি না পারলে 2বার 3বার করে বুঝবে। আমি তোমাদেরকে মানে আমি পুরোটা সময় আমি তোমাদেরকে সাথে থাকবো। তো সেভাবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে আমরা খুব মনোযোগ দিয়ে আমরা বুঝিয়ে দেওয়ার, তোমাদেরকে এটা চেষ্টা করব। তোমরাও খুব অ্যাটেন্টিভ থাকবে, মনোযোগ দেবে প্রত্যেকটা লাইন। হ্যাঁ, সাথে সাথে আমরা পেন্সিল দিয়ে, যেটা আমি পছন্দ করি সেটা হচ্ছে পেন্সিল দিয়ে একটু যদি আমরা আন্ডারলাইন করি, যে জিনিসটা আমাদের অবজেক্টিভের লাইন, নৈবক্তিকের লাইন, অবজেক্টিভের জন্য আমরা আন্ডারলাইন করে রাখি, তাহলে সেটা তোমার জন্য একটু জোর দিয়ে তুমি এটা পড়তে পারবে। অর্থাৎ তোমার ইনফরমেশন, যেখানে তোমার একটু ইনফরমেশন থাকবে, সেই লাইনটাই আমরা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করব। তাহলে সেই ইনফরমেশনটার লাইনটাই কিন্তু অবজেক্টিভ হিসেবে আসে, 4টা অপশন দিয়ে অবজেক্টিভ হিসেবে আসে। তাহলে আমাদের কাজ কি, আমরা গ্রামারের আমরা কোনো কোশ্চেন আনসারে আমরা ওভাবে জোর দিয়ে আমরা পড়ছি না, পড়বো আমরা যখন যেটা পড়া দেবো আমরা পড়বো না যে তা নয়, প্রয়োজনে হয়তো আমাকে হোমওয়ার্ক কিছু দিতে হবে, কিন্তু আমাকে জরুরি যেটা সেটা হচ্ছে আমাকে প্রত্যেকটা লাইন আমাকে খুব ভালো করে বুঝতে হবে আমার নৈবক্তিকের জন্য। কারণ লাইন থেকেই ব্যাকরণের প্রশ্নগুলো আসবে, নৈবক্তিকগুলো আসবে ওখানে ভেতরে লাইন থেকেই। তো সেই জন্য আমাকে খুব ভালো করে যদি মাথায় ঢুকিয়ে ফেলি, তাহলে আমাকে 4টা অপশন দিক, অপশনগুলো আবার কাছাকাছি অপশন হয়ে যায়, সেটা তুমি খুব বেশি ক্লিয়ার তোমাকে জানতে হবে। হ্যাঁ, কাছাকাছি উত্তর যেন হয়ে গেলে তোমার জন্য কোনো কনফিউশন তৈরি না হয়, ক্লিয়ার উত্তর জানতে হবে, সেই জন্য তোমাকে ভালো করে পড়তে হবে। তো চলো আমরা আজকে শুরু করে দেই। আমরা নতুন বছর, আমরা নতুন ভাবে আমরা শুরু করি। আমাদের প্রথম চ্যাপ্টার অবশ্যই হবে ভাষা। তো সবার সামনে বই আছে আমি জানি, তোমরা বইটা খোলো। আমরা আজকে প্রথম চ্যাপ্টার শুরু করি। আমি লিখে দিয়ে রেখেছি ভাষা, আমাদের ভাষা নিয়ে আমরা একটু পড়বো।
আমরা এটা এই বাংলা ব্যাকরণে ষষ্ঠ শ্রেণীতে মানে পঞ্চম শ্রেণীতে তো ওইভাবে ব্যাকরণ তোমরা পড়োনি, আলাদা করে ছিল না। ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে প্রত্যেকটা চ্যাপ্টারেই, প্রত্যেকটা শ্রেণীতেই তোমরা প্রথম চ্যাপ্টার পেয়েছো ভাষা। প্রত্যেকটা ক্লাসে কিন্তু ভাষার চ্যাপ্টার দিয়ে শুরু করা হয়, শুধু যত বেশি তুমি উপরে উঠবে তত বৃহত্তর পরিসরে আলোচনাটা হবে। তো তোমরা 7এও পড়েছো, আমি তোমাদের পড়িয়েছিলাম, এখন আমরা এটিও পড়বো, শুধু হয়তো একটু কী হবে, একই জিনিসকে আমরা আরেকটু বেশি ডিটেইল আকারে আমরা জানবো, বৃহত্তর করে আমরা জানবো। তাহলে চলো আমরা শুরু করি। আমি পড়বো, আমাকে তো পড়তে হবে, প্রত্যেকটা লাইন আমাকে তোমাদের পড়াতে হবে, পড়বো আমরা। তো আমরা কি করব, আমি যখনই বলবো পেন্সিল, তোমরা এমনি সবাই পেন্সিল হাতে নাও, পেন্সিলটা আমি যখনই বলবো আন্ডারলাইন করো, আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করার মানে হচ্ছে সেই লাইনটাকে তোমাকে জোর দিয়ে পড়তে হবে, সেই লাইন থেকে অবজেক্টিভ আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, মানুষ সৃষ্টির সেরা জীব, এটা হচ্ছে চিরন্তন একটু সত্য কথা। মানুষ মানে পৃথিবীতে সৃষ্টিকর্তা যত সৃষ্টি তার আছে, যত কিছু, এর মাঝে মানুষটা সব দিক দিয়ে সেরা। সেই জন্য মানুষকে বলা হয় মানুষের বিচার বুদ্ধি আছে, মানুষ কথা বলতে পারে, মানুষ হাঁটাচলা করতে পারে, মানুষের জ্ঞান বুদ্ধি আছে, সব দিক দিয়ে সেরা বলে মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে, ঠিক না? একজন মানুষ কিন্তু যখন চুপ করে থাকলেও কিন্তু সে কিন্তু কিছু না কিছুতে ব্যস্ত, তার মস্তিষ্ক সবসময় কিন্তু কাজ করছে। অর্থাৎ আমি চুপ করে আছি, শুধুমাত্র ঘুম যখন থাকে তখন হয়তো বা একটু সে রেস্টে থাকে, আদারওয়াইজ তুমি যদি এমনি চুপ করেও বসে থাকো, কারোর সাথে কথা বলছো না, তখনও কিন্তু তোমার ব্রেনটা সচল, অর্থাৎ তুমি কিছু ভাবছো, তোমার ব্রেনটা কিন্তু তখনও কিন্তু কাজ করছে। অর্থাৎ মানুষ তার মনের মধ্যে সবসময়ই তার বুদ্ধি এবং ভাবের, তার যে চিন্তা ভাবনা যেটা, সেটা সবসময় আনাগোনা চলে। সে বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। অর্থাৎ আমি যা ভাবছি, এই মুহূর্তে আমি যা ভাবছি, আমার যে বুদ্ধিটা বা আমার ভাবনাটা, আমি তো কথা বলে পারি, আদারওয়াইজ আমি কিন্তু ইশারা দিয়েও বোঝাই বলতে পারি, নানা ধরনের অঙ্গভঙ্গি করেও, অথবা ছবি এঁকে, অথবা নাচের মাধ্যমে। অর্থাৎ এগুলো হচ্ছে অঙ্গভঙ্গির এক একটা বহিঃপ্রকাশ, নানাভাবে কিন্তু প্রকাশ হতে পারে। যেমন আমরা নাচ যে দেখি, একটা নাচ দেখে কিন্তু একটা গানের মাধ্যমে একটা নাচ দেখে, বা যদি একটা নাচ দেখে কিন্তু তুমি বুঝে নিতে পারো সে কি বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, কীভাবে সে নাচের অঙ্গভঙ্গির মাধ্যমে সে কী বোঝাতে চাচ্ছে সেটা বোঝানো যায়। বা ইশারায়, যারা কথা বলতে পারে না তাদের কথা ভাবো তুমি, তো তারা কি তাদের মনে ভাবটা প্রকাশ করছে না? তাদের কথাগুলো কি অন্যরা বুঝতে পারছে না? এভাবে তা আমরা বুঝে নেই সে কি বলতে চায়, তা ইশারার মাধ্যমে বা অঙ্গভঙ্গির মাধ্যমে। অর্থাৎ মানুষ কিন্তু সেই জিনিসটা পারে, কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। এটা একটু আন্ডারলাইন করো, কিসের মাধ্যমে আমরা ভাষাটা বা আমাদের মনের ভাবটা আমরা ব্যাপক পরিসরে, অর্থাৎ খুব বড় ভাবে, ভালোভাবে আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে মুখের ধ্বনির সাহায্যে। আমরা ধ্বনি আমরা আলাদা করে পড়বো। তা আমরা ধ্বনিটা শুধু আমরা জেনে নিই যে মুখের সাউন্ড, শব্দ, অর্থাৎ আমি যে মুখ দিয়ে শব্দগুলো, এক একটা শব্দ বের হচ্ছি, নানা ধরনের শব্দ, সেটা আ ই থেকে শুরু হয়, যা ধ্বনি যেটা বের হবে, এই যে ধ্বনিগুলো যখন ধ্বনির মাধ্যমে যখন আমরা প্রকাশ করি, সেটা হবে খুব বেশি ফ্রুটফুল, খুব বেশি সার্থক। এই আমার প্রকাশটা, যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, সবই ভাষা। আমি সে কথা বলে হোক, ইশারাঙ্গিতে হোক, অঙ্গভঙ্গির মাধ্যমে হোক, বা নাচের মাধ্যমে হোক, বা ছবি এঁকে হোক, যেটাই আমি প্রকাশ করি না কেন, এক একটা নাম এক একটা ভিন্ন, কিন্তু প্রকাশটা কিন্তু একদিকেই যায়। সেটা হচ্ছে আমি যা প্রকাশ করছি সেটা হচ্ছে আমার এক একটা ভাষা, যেভাবে ছবির ভাষা, কথার ভাষা, অঙ্গভঙ্গির ভাষা, নানা ভাষা। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি অর্থপূর্ণ হয় এবং অন্যরা বুঝতে পারে। এটা আমরা জানি যে যতটা কিছু তুমি বলো না কেন, যেভাবেই তুমি প্রকাশ করো না কেন সেটা, কিন্তু তুমি যখন মুখে বললে, আমি যদি বলি যে আমি এখন স্কুলে যাব, বা আমার শীত লাগছে, বা আমি আজ বৃষ্টি পড়ছে, বা আমার খিদে লেগেছে, এই যে নানা কথাগুলো আমি যতটা আমি কথা বলে খুব দ্রুত আমি অন্যকে বোঝাতে পারবো, অঙ্গভঙ্গি বা ইশারার মাধ্যমে একটু হয়তোবা সময়, হয়তোবা নয়, একটু সময় লাগবে, এটা হয়তোবা মানে বুঝতে পারবে না, আবার জিজ্ঞেস করবে, রিপিট হবে এটা, কিন্তু আমি কথা বলে খুব ফাস্ট এটা একবারেই আমি জিনিসটা বোঝাতে পারছি এবং অন্যরা সহজে এটা বুঝতে পারে, বেশি অর্থপূর্ণ হয়। সুতরাং সাধারণ ভাষায়
কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। তাহলে আমরা ভাষা বলতে সেটা বুঝি, আন্ডারলাইন করো লাইনটা, মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ ধ্বনি বা আওয়াজ বা ধ্বনির সমষ্টি হচ্ছে ভাষা। অর্থাৎ আমাদের মুখ থেকে, সাধারণ ভাষায় আমরা যেটা বলি, আমাদের মুখ থেকে যেটা ধ্বনি বা আওয়াজ যেটা বের হয় সেটা অর্থপূর্ণ হলেই সেটা হবে ভাষা। এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। তাহলে ভাষার প্রাণ কি? অবজেক্টিভ এটা পেতে পারি, কি বলবো? অর্থপূর্ণ ধ্বনি। আমরা 4টা অপশন থাকবে, এর মাঝে একটা অপশন হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। তা এভাবে আমরা অবজেক্টিভগুলো বের করতে পারি, ঠিক আছে? সেজন্য আমি বারবার বলছি, আমরা প্রথম ক্লাস থেকে আমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বো। যখন যেটা করবে বাবা, কখনো তুমি ছোট কাজ করো, সেই কাজটাও তুমি মনোযোগ দিয়ে করবে। অর্থাৎ সেই কাজের সময় তুমি যদি তোমাদের হাজারো সমস্যা থাকতে পারে, হাজারো ব্যস্ততা থাকতে পারে, হয়তো তুমি সারাদিন তুমি পড়ার জন্য সুযোগই পাও নাই, এখনই তুমি স্কুলে এখন যে পড়াটা পড়ছো এখনই তুমি মনোযোগটা দাও, এখনই তুমি একটু মানে অন্যদিকে আমরা না রেখে, বিক্ষিপ্ত মন মানসিকতা না রেখে আমরা কি করি, আমরা এখনই এখানে মন দিই। তাহলে হবে কি, এখনই তোমার মনে গেঁথে গেল। আর তোমরা এখন তো বড় হচ্ছ, এখন তোমরা 8-এ উঠেছো, মানে কি তোমার একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল এসেছে, তোমার ব্রেনের একটা স্থিতিতে এসেছে। এখন তুমি কিন্তু মানে যেটা পড়বে সেটা মনে কিন্তু গেঁথে যাবে। পেন্সিল দিয়ে তো আমরা দাগাচ্ছি এবং এটাকে আমরা খুব মনে গেঁথে ফেলবো। তাহলে এখানে আমি এই যে প্যারাটা পড়েছি, প্রথম প্যারাটা পড়েছি, এখানে কিন্তু আমরা কয়েকটা অবজেক্টিভ পেয়েছি। যেমন কিসের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে, তারপর হচ্ছে সবচেয়ে অর্থপূর্ণ এবং অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি, সেটা হচ্ছে মুখের ভাষা। তারপর হচ্ছে ভাষার প্রাণ কোনটি, আমরা বলেছি অর্থপূর্ণ ধ্বনি। এভাবে আমরা কয়েকটা অবজেক্টিভ এখানে প্রথম প্যারাতে পেয়েছি। তারপরে চলে আসো সেকেন্ড প্যারা। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তোমরা নাম শুনেছো, তিনি একজন ভাষাবিদ। আমি তার কথা আগে একবার বলেছিলাম যখন 7ম শ্রেণীতে আমরা পড়ছিলাম, তার নাম তোমাদের শোনা। তো তিনি ভাষার সংজ্ঞা দিয়েছেন। কি সংজ্ঞা দিয়েছেন দেখো, তিনি লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে। একটু শব্দটা আমরা আগেও চেনা, আবার একটু লিখি, বাকযন্ত্র। বাকযন্ত্র। আচ্ছা, এই বাক, এই শব্দটা মানে হচ্ছে আমার কথা, বাক কথা, মানে এখানে মানে কথা বলার জন্য যে যন্ত্র তো আমরা জানি নানা ধরনের মেশিনারি, নানা ধরনের জিনিস। আমার দেখো, আমরা যে কথাগুলো বলি, আমার এই মানে শব্দটা আমার যখন মুখ থেকে নিঃসৃত হলো, এটা কিন্তু টোটালি প্রক্রিয়াটা, আমরা একটা ছবি দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে হয়তো বা, আমরা 7ম শ্রেণীতে একটা ছবি দেখিয়েছিলাম, বাকযন্ত্রের নানা ধরনের ছবি। সে ফুসফুস থেকে, একেবারে ফুসফুস থেকে প্রথমে তোমার বাতাসটা যাবে, সেই বাতাসটা এই যে বেরিয়ে আসবে, এই যে একেবারে কণ্ঠনালী, একেবারে কণ্ঠনালী দিয়ে এই মুখ দিয়ে যখন বেরিয়ে আসবে, এই জায়গাটা মুখের চোয়ালের মানে ভেতরটাও অনেকখানি জায়গা বাধা পায়। কখনো তোমার মানে আলজেবা দিয়ে তখন কণ্ঠনালী দিয়ে যখন বেরিয়ে আসবে, তখন তোমার কখনো যে মানে জিহ্বার যে ভেতরের যেটা অংশ, যেটা হচ্ছে মূর্ধা, তালু দুটো, একটা হচ্ছে ভেতরেরটা, এটা হচ্ছে কোমল তালু বলে, আর যেটা দাঁতের ওপরের অংশ সেটা হচ্ছে, এটা হচ্ছে বহির্বিভাগ আর কি, তালুর বহির্বিভাগ। আর মাঝখানে সবচেয়ে উঁচু যে অংশটা, আমরা হা করলে যে অংশটা দেখতে উঁচু, সেটাকে বলে মূর্ধা। তারপরে তো দাঁত আছে, ঠোঁট আছে, জিহ্বা তো আছে। তো এই যে এক একটা অংশে আবার নাকও ব্যবহার করা হয়। তাহলে আমরা যখন বাতাসটা যখন মুখ থেকে ফুসফুস তাড়িত বাতাসটা যখন মুখ দিয়ে বেরিয়ে আসছে, কত জায়গায় এটা স্পর্শ হচ্ছে, তাই না? এভাবে মানে প্রক্রিয়াটা কিন্তু অনেক জটিল। আমরা খুব দ্রুত এত কথা বলে যাই, এটা কিন্তু সিস্টেমটা আসলে অনেক জটিল। তো এই যে এক একটা যন্ত্র, এক একটা অংশে যে মুখের বাতাস বেরিয়ে আসার সময় নানা জায়গায় স্পর্শ হচ্ছে, শব্দ পেয়ে এক এক জায়গায় এক এক ধরনের স্পর্শ হয়ে এক এক ধরনের শব্দ বের হয়, এই এক একটা অংশকে কিন্তু বলে বাকযন্ত্র। এটা আমরা পড়েছি আগে, আমার ধারণা তোমাদের মনে আছে। তো বাকযন্ত্রের সাহায্যে তিনি কি বলছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, অর্থাৎ আমি যে উচ্চারণ করছি ধ্বনিটা, সেটা দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, অর্থাৎ আমি সকলকে বোঝানোর জন্য, যেমন তোমাদের সকলকে আমি বোঝাচ্ছি, এরকম স্বতন্ত্রভাবে অবস্থিত, আলাদা আলাদাভাবে এটা অবস্থান হয়েছে এগুলোর, তথা বাক্যে উপযুক্ত, অর্থাৎ বাক্যে ব্যবহার করার মতো
শব্দ সমষ্টিকে ভাষা বলে। এটা হচ্ছে একটু মানে যদি খুব গুছিয়ে সুন্দর করে বলা, স্ট্যান্ডার্ড ভাষায় বলা যায়, তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষাটা আমরা বলতে পারি। অর্থাৎ আমরা খুব সহজভাবে যদি আমরা বলি, অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য, অর্থাৎ সকলকে, অর্থাৎ আমি মনে করি তোমাদেরকে, আমি আমার মনের ভাবটা প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য, অর্থাৎ তোমরা বুঝতে পারো মতো অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। এটা খুব ইজিভাবে আমরা যদি বলি, অর্থাৎ সকলকে বোধগম্য, অর্থাৎ নির্দিষ্ট একটা এরিয়ায় বা নির্দিষ্ট কারোর সাথে যখন বক্তা যখন কথা বলে, সেটা যখন অন্য বুঝতে পারে, যখন অন্যের বোধগম্য হয়, তখন সেটা হবে ভাষা। স্থান, কাল এবং সমাজ ভেদে ভাষার রূপ ভেদ দেখা দেয়, ঠিক না? স্থান, কোন স্থানে তুমি কি ধরনের কথা বলছো বা কোন জায়গায় কি ধরনের কথা হয়, এক এক দেশে এক এক ভাষা কিন্তু তাই, স্থান ভেদে। কাল, কাল মানে সময়, এক এক সময়। এখন আমরা যে সময়টা আছি, আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ বা এর আরও যুগ, সময়ে সময়ে কিন্তু ভাষারও পরিবর্তন হয়েছে। এবং সমাজ ভেদে, অর্থাৎ এক একটা সমাজে এক এক রকমের ভাষার প্রচলন আছে, এটা তোমরাও জানো, যেটা আঞ্চলিক আমরা বলি। আচ্ছা, ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। তাহলে আমরা ধ্বনি, যেটা ভাষার অন্তঃপ্রাণ, ভাষার প্রাণ হচ্ছে ধ্বনি, ধ্বনি অর্থপূর্ণ ধ্বনি। তো ধ্বনিটা সৃষ্টি হয় কোত্থেকে? বাকযন্ত্রের সাহায্যে, অর্থাৎ ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসবে, নানা জায়গায় লাগবে, এইটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। মানুষের, একটু আন্ডারলাইন করি এগুলো আমরা, এই পুরো লাইনটা আমরা আন্ডারলাইন করবো, আগের লাইনটা সহ। স্থান, কাল, সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়, এই লাইনটা আন্ডারলাইন করো। তারপরে লাইনটা আন্ডারলাইন করো। ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। অবজেক্টিভ হবে ধ্বনি কিসের মাধ্যমে সৃষ্টি হয়? আমরা 4টা অপশন দেবো, আমরা কোন উত্তরে গোল বৃত্ত ভরাট করব? বাকযন্ত্র, সেই বাকযন্ত্রের সাহায্যে। তারপর আন্ডারলাইন করবে বাকযন্ত্রগুলোর নাম। মানুষের গলনালী, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগ হলো বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্র কি? বাকযন্ত্র কাকে বলে? বাকযন্ত্র মানে প্রশ্নোত্তরটা আমরা নিজেরা বুঝে নেই, কিন্তু অবজেক্টিভটা হচ্ছে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট অপশন, কিন্তু প্রশ্ন তো তোমাকে জানতে হবে। ভাষা কাকে বলে তোমাকে জানতে হবে। অর্থাৎ ভাষা হচ্ছে অন্যের বোধগম্য, অন্যে বুঝে, বক্তা যা বলছে সেটা অন্য বুঝতে পারছে, তখন সেটা হবে ভাষা। অর্থপূর্ণ হতে হবে, অর্থপূর্ণ বাক্যের সমষ্টি হতে হবে। তাহলে ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে, সেটাও আমরা জানলাম। আর কয়েকটা বাকযন্ত্রের নাম খুব মানে যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, প্রথমে আসবে ফুসফুসের কথা, তারপর কণ্ঠনালী, তারপরে জিহ্বা, তালু, মূর্ধা, দাঁত, ঠোঁট, নাক বা নাসিকা, এগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্র। যে কোনো, আন্ডারলাইন করেছো আশা করি, যে কোনো ধ্বনি বা আওয়াজ কিন্তু ভাষা নয়, এটা কিন্তু একটা মনে রাখবে। তুমি মনে করো পশু পাখি তো আওয়াজ করে, সেটা কি ভাষা? তার মানে এটা আমরা তো জানি যে ভাষা নয়, এটা কুকুরের আওয়াজ, বা এটা গরু শব্দ করছে, বা এটা বিড়াল মিও মিও করে ডাকছে, এগুলো হচ্ছে তাদের ভাষা, এটা আমাদের বোঝার ভাষা নয়। তাহলে আমরা ভাষা বলতে কিন্তু মানুষের ভাষার কথা বলবো। আমরা যে ভাষা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মানব ভাষা, মানুষের ভাষা। তাহলে যে কোনো ধ্বনি বা আওয়াজ কিন্তু ভাষা নয়, যেখানে অর্থ বা এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। অর্থাৎ তোমাকে যে ভাষাটা বলা হচ্ছে, যে কথাটা বলা হচ্ছে, সেখানে অর্থও থাকতে হবে, একটা অর্থের একটা ধারাবাহিকতা থাকতে হবে। অর্থাৎ তুমি কি বলছো, এরপরের লাইনটা কি হবে, এটা একটা ধারাবাহিকতা থাকা চাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। আমরা যে ধ্বনিগুলো বের করি মুখ দিয়ে, এগুলোর অর্থপূর্ণ মিলন, একটার সাথে একটা শব্দ, মানে ধ্বনি মিলে কিন্তু শব্দ হয়, শব্দ কয়েকটা শব্দ মিলে কিন্তু বাক্য হয়, এভাবেই। তাহলে ধ্বনির মিলনে গঠিত হয় শব্দ, আর একাধিক শব্দের অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। এই লাইনটা আন্ডারলাইন করো। তাহলে ধ্বনি কিসের শব্দ কিভাবে তৈরি হয়? ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয়। অর্থাৎ কিছু ধ্বনি আমরা যখন উচ্চারণ করি একসাথে, যেমন মনে করো বই, আম, হ্যাঁ, বাবা, দুটো ধ্বনি এভাবে। তাহলে এভাবে যখন অর্থপূর্ণ ধ্বনি বের হবে, তখন এগুলো মিলে কি হয়, একটা শব্দ হয়। আবার যখন শব্দ একাধিক, যেমন বাবা বললাম, দুটো ধ্বনি। আবার যদি বলে আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তাহলে এখানে কয়টা শব্দ বললাম? আমি আমার বাবাকে খুব ভালোবাসি, 5টা শব্দ বললাম। তো একাধিক শব্দ মিলে কি হবে, শব্দগুলো যখন একটার সাথে একটা চেইনের মতো, একটা একসাথে যখন আমরা কি করবো, একটার সাথে একটা জুড়ে দেবো, তখন হয়ে যাবে একটা অর্থপূর্ণ বাক্য
বোঝা গেল? তাহলে আমরা প্রথম পৃষ্ঠায় আমরা বেশ কিছু আন্ডারলাইন করেছি। বাবা তোমরা, আমি আশা করছি আমার কথা বুঝতে পারছো, আন্ডারলাইনও করছো। বারবার বলছি আমরা কোশ্চেন আনসার মুখ্য নয়, আমাদের প্রত্যেকটা লাইন পড়তে হবে, প্রত্যেকটা লাইনের মিনিং বুঝতে হবে, প্রত্যেকটা লাইন থেকেই আমরা অবজেক্টিভ পাবো, 4টা অপশন দিয়ে সঠিক উত্তরে আমরা বৃত্ত ভরাট করব। একই জিনিস, আগেরটা তোমরা টিক দিতে বা আনসার লিখতে, এখন জাস্ট শুধু বৃত্ত ভরাট করবে। এটা তোমরা পাবে, তোমাদের প্র্যাকটিসও করাবো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, আমরা প্র্যাকটিস করতে থাকবো। তাহলে প্রথম পেজে আমরা কি পেয়েছি? আমরা ধ্বনি পেয়েছি, ভাষা পেয়েছি, ভাষার কাকে বলে সংজ্ঞা পেয়েছি, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এক ধরনের বলেছেন, আমরা সহজ ভাষা যেভাবে বলি সে ভাষা পেয়েছি। তারপর ধ্বনি, বাকযন্ত্রের নাম পেয়েছি, বাকযন্ত্র কি পেলাম, এবং শব্দ কাকে বলে, বাক্য কাকে বলে, এই জিনিসটা আমরা প্রথম পেজে পেয়েছি। এগুলো আন্ডারলাইন হবে। পরের পৃষ্ঠায় যাই আমরা। পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য। এখানে যেটা বলছিলাম যে ভাষা, সব ভাষাই ভাষা নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানবের ভাষা, মানুষের ভাষা। সুতরাং আমরা পশু পাখির ডাক নিয়ে আমরা এখানে আলোচনা করব না। মানুষের একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি হয়, অর্থাৎ আমরা একের পর এক কথা বলি, একের ধরনের শব্দ আমরা তৈরি করি, বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব প্রকাশ, অন্যের কাছে প্রকাশ করি। এই ক্ষমতা পশু পাখির মধ্যে কিন্তু নেই। পশু পাখি তারা তাদের মতো করে তাদের মনের ভাব প্রকাশ করে, কিন্তু সেটা হচ্ছে তাদের ভাষা, এটা আমাদের আলোচ্য বিষয়ও নয়, এবং এটা আমাদের, আমরা সেটা ভাষার মাঝে পড়বে না। হ্যাঁ, সেটা জাস্ট এমনি আওয়াজ, সেটা কোনো ভাষার মাঝে পড়বে না। তাহলে আমরা বাক্য বলতে যেটা বলি, বা আমরা মনের কথা বলতে যেটা বলি, আমরা হচ্ছে একের পর এক কথা। এই যে আমি তোমাদেরকে বলছি, প্রথমে শুরু করেছি বাক্য দিয়ে, তারপরে এই ভাষা দিয়ে, ভাষা কাকে বলে বললাম। এই যে একের পর এক কিন্তু আমরা রিলেটেড কথা আমরা বলে যাচ্ছি, এক একটা কিন্তু এক একটা বাক্য। প্রত্যেকটা বাক্য শেষ করার পর আমরা একটু থামি, মানে একটা বাক্য শেষ হলো, নতুন একটা বাক্য তৈরি হবে, তাও আবার সম্পৃক্ত বাক্য, অর্থাৎ এটা আগেরটা বাক্যের সাথে এটা অবশ্যই সম্পর্ক আছে। এমন হঠাৎ করে আমি এখন তোমাদের বাক্য, এই জিনিসটা পড়া থেকে হঠাৎ করে নিশ্চয়ই আমি নিয়ে এখন কোনো রচনার কথা বলে নিয়ে আসবো না, তাই না? যেদিন রচনা পড়াবো সেদিন আমরা রচনার কথাতেই থাকবো বা চিঠির কথাতে থাকবো। অর্থাৎ প্রত্যেকটা কথাই একটা, প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা অংশে, তোমরাও যে কোনো কথা বন্ধুদের সাথে যখন আড্ডা দাও, গল্প করো, তোমরা কি করো, একটার সাথে চেইন থাকে না কথার, একটা লিমিট, একটা লাইন থাকে, তো এভাবে তো বাক্যের পর বাক্য সাজিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। এটাই হচ্ছে মানুষের কথা। এই ক্ষমতা পশু পাখির তো নেই। পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু তার ভাষার ধ্বনি বা শব্দ ও বাক্যের মতো কোনো বিষয়ের ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না, সেই জন্য পশু পাখির ডাক ভাষা নয়। তাহলে আমরা পশু পাখির ডাক কি নয়? ভাষা নয়। আর যদি প্রশ্ন আসতো তাহলে আমরা বলতাম কেন নয়, তো কেন নয় বলে আমরা তখন এই আনসারটা দিতে পারতাম। পশু পাখি নানা আওয়াজ করে ঠিক, কিন্তু তার ভাষার ধ্বনি, শব্দ, বাক্য এগুলো তো কোনো বিষয় বা ধারণাকে স্পষ্ট করে না, সেজন্য পশু পাখি ভাষা না। আমরা কিন্তু আমরা কোশ্চেন আনসারে তো আমরা যাই না, বা কোশ্চেন আনসার আমাদের হবে পরীক্ষায় আমাদের দরকার নেই। শুধুমাত্র আমরা কোশ্চেন আনসার পড়বো ভেতরকার সব কথা জানার জন্য। তাহলে আমরা অবজেক্টিভ হিসেবে প্রত্যেকটা লাইন আমরা এমনিই বুঝে নেব। আচ্ছা, একটু আগে পরের লাইনে চলে আসো। একটু আগে কথাটা আমি বলেছিলাম, স্থান, কাল এবং সমাজভেদে ভাষার রূপভেদ হয়। লাইনটা আমরা আগেও আন্ডারলাইন করেছি, এটা ইম্পর্টেন্ট লাইন বলে এখানেও আন্ডারলাইন করো। অর্থাৎ আমরা জানি যে স্থানে, যে কোনো স্থান ভেদে, কাল মানে সময় ভেদে, অঞ্চল ভেদে তোমার ভাষার পরিবর্তন হবেই। তুমি এই ভাষা, আমি যে ভাষায় কথা বলছি এই ভাষা সব জায়গায় হবে না। এটা আমার বাংলা ভাষায়, আমি বাংলাদেশে আমি এটা কথা বলছি, এটা নিশ্চয়ই অন্য কোনো বিদেশে কোনো কান্ট্রিতে আমরা এই ভাষায় কথা বললে হবে না। তাহলে আমার স্থান ভেদে আমার ভাষা চেঞ্জ হবে। একইভাবে সমাজ ভেদেও, কাল ভেদেও রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশে সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। তো আমরা জানি একটা ফ্রান্সের শিশু, সে নিশ্চয় বাংলা কথা বলবে না, সে তার ফ্রেঞ্চ ভাষায় কথা বলবে। একটা চীনের শিশু বা চীনের মানুষ বা জাপানে বা একজন আমাদের প্রতিবেশী দেশ, আমাদের যে ভারত আছে সেখানে আমাদের জানি আমরা বেশ কিছু অংশ আমাদের বাংলা কথা বলে, কিন্তু বাকি অংশগুলো আলাদা আলাদা ভাষা আছে, তাই না? তাদের এখানে হিন্দি যারা কথা বলে, হিন্দি এরিয়া যারা হিন্দি কথা বলে, মারাঠি, এভাবে গুজরাট, তারপরে তামিল, প্রত্যেকের আলাদা আলাদা ভাষা আছে। তাহলে এগুলো হচ্ছে অঞ্চল ভেদে ভাষার পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার একই ভাষার 1000 বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না। যে বলছিলাম কাল,
এই কথাটা এখানেই আসছে। তাহলে আমরা প্রথমে স্থান বুঝে নিয়েছি, অর্থাৎ সব স্থানে সব ভাষা এক নয়, স্থান ভেদে ভাষার পরিবর্তন হবে। আরেকটা এখন পরবর্তী কথাটা এসেছি কাল, অর্থাৎ এক এক সময়ে এক এক রকমের ভাষা। যেমন মনে করো আমরা 1000 বছর পূর্বে আমাদের বাংলা ভাষা ছিল একটু পরিবর্তন, আমরা মানে ভাষার পরিবর্তনটা আমরা ধাপে ধাপে আমরা এটা আরও পড়বো হয়তো। আমরা ভাষার পরিবর্তন কিন্তু আমরা দেখেছি, একটা কথা আগেও বলেছিলাম, ভাষা হচ্ছে নদীর মতো। এটা নদী যেমন নতুন বাঁক পেয়ে কি হয়, মানে তুমি নদীকে বন্ধ করবে, নদীকে বাঁধ দেবে, একটা জায়গা বন্ধ করে দেবে, সেই নদী কিন্তু সেখানে পানি জমে যাবে। এটা একসময় এটা ব্যবহার হবে না, এটা একসময় শুকিয়ে যাবে, মৃত হয়ে যাবে। মানুষের ভাষাও তাই, যে ভাষা ব্যবহার হয় না সেই ভাষা কিন্তু মৃত ভাষা, ব্যবহার আস্তে না হতে সে ভাষাটা চলেই যায়। আবার নদীকে আমরা যখন পথ করে দেই, নদী কি হয়, এঁকে বেঁকে কিন্তু চলতেই থাকে, শুধু সামনের দিকে এগিয়ে যায়, কোনো মানে এটা পিছু মানে থামার কোনো ইয়ে নয়, এটা এগিয়ে যাচ্ছে। ভাষাও তাই, এই যে 1000 বছর 2000 বছর আগে ভাষা কিন্তু এগিয়ে যাচ্ছে। নতুন আজকে যা আমরা 2000 এখন আমরা 17তে এসছি, আমরা এখন এই ভাষায় কথা বলছি, দেখা যাবে 3017তে গিয়ে বা 3000ই বলি আমরা, এইভাবে সময় করে আমরা যখন বলি তখন আমরা দেখা যাবে এটা বা আরও পরে এটা দেখা যাবে এটা পরিবর্তন হবে। অর্থাৎ পরিবর্তন, ভাষার নিয়ম হচ্ছে পরিবর্তন হওয়া, এক জায়গায় ফিক্স থাকবে না, কখনোই এক জায়গায় স্থির থাকবে না। নদীর মতো এগিয়ে যাবে, নদীর মতো ভাষা বহমান, এবং নদীর মতো সে বাঁক খুঁজে নেবে, নদীর মতো তার পরিবর্তন হবে। তাহলে দেখো আমরা যেটা বলি যে ভাষার আমরা পরিবর্তন আমরা দেখতে পাই। এটা কি জন্য প্রথমে আমরা কোত্থেকে এসেছি, কাল, অর্থাৎ কাল মানে সময়ের কারণে ভাষার পরিবর্তন হচ্ছে। লাইনগুলো একটু খেয়াল করো বাবা। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, একটু আমরা আন্ডারলাইন করি, হ্যাঁ, কোন দেশে কোন ভাষা আমরা অপোজিটে দিতে পারি। ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি, চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন। এই দেখো নতুন একটা শব্দ পেয়েছো, আন্ডারলাইন করো। তাহলে এক এক দেশের এক একটা ভাষা আছে। এটা কি জন্য এটা হলো, স্থান ভেদে এক এক জায়গার এক একটা ভাষা। আবার বাংলার পাশাপাশি আমাদের বাংলাদেশে বাংলা পাশাপাশি আমরা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী পাই, আমরা যে আদিবাসী বলি বা নৃগোষ্ঠী বলি, আমাদের এখানে অনেক আছে। পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে আছে চাকমা, মারমা, খিসা, ত্রিপুরা, ম্রো, আমরা জানি এগুলো। সিলেটে আছে মণিপুরি, বা কক্সবাজারের দিকে আছে রাখাইন, আমাদের ময়মনসিংহের চৌকোনার দিকে আছে সাঁওতাল। তো এক একটা ভাষা কিন্তু আছে। তো তাহলে অঞ্চল ভেদে ভাষা পরিবর্তন হলো না, সমাজ ভেদে? কথা বুঝতে পেরেছো? একটা যে লাইন আমরা বারবার আন্ডারলাইন করিয়েছি, এই লাইনটি কিন্তু মানে এটাই, স্থান কাল সমাজ। স্থান হচ্ছে এক এক দেশের এক এক ভাষা, কাল হচ্ছে এক এক যুগে এক এক সময় এক এক ভাষা, আর সমাজ হচ্ছে আমার দেশেই নানা সমাজ রয়েছে, সমাজ ভেদে ভাষার পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে দেখো চাকমা জনগোষ্ঠী, আমরা যে চাকমাদের কথা বলি, আমাদের নৃগোষ্ঠী, তাদের নিজস্ব ভাষা রয়েছে চাংমা অনুস্বার। চাকমাদের ভাষাকে কি বলবো, আমরা আন্ডারলাইন করি, চাকমাদের ভাষার নাম হচ্ছে চাংমা। গারো জনগোষ্ঠী যারা, তাদের ভাষার নাম হচ্ছে আচিক। আন্ডারলাইন করছো তো, আন্ডারলাইন করে রাখো। তাহলে আমরা সমাজ ভেদেও কথাটা বুঝে নিলাম। আমরা কি কি কথাটা বুঝে নিলাম, একটা লাইন থেকে আমরা 3 ধরনের কথা বুঝে নিয়েছি। কি স্থান হচ্ছে এক এক জায়গা এক এক দেশ, স্থান কাল এক এক যুগে এক এক সময়ে আমরা ভাষা পরিবর্তন। আবার সমাজ হচ্ছে আমার দেশেরই নানা সমাজ ভেদে, অর্থাৎ নিজ দেশেই সমাজ ভেদে ভাষা পরিবর্তন হচ্ছে। চাকমারা বাংলার কথা বলতে পারে বা তারা বাংলা ভাষায় লেখাপড়া করে। এখন তো চাকমা বা আমাদের আদিগোষ্ঠী, আমাদের বর্তমান মানে সরকারে এখন খুব বেশি সুবিধা এটা আছে যে তারা পাহাড়ি যারা বসবাস করে, পাহাড়ি জনগণ যারা, তারা অনেক বেশি সুবিধা পাচ্ছে, ফ্যাসিলিটি পাচ্ছে। তো তারা এখন বাংলা ভাষা পুরোপুরি তারা আয়ত্ত করে নিয়েছে। তারা আমাদের অনেক ভালো মানে কর্মস্থলেও কিন্তু আমরা আদিবাসীদের আমরা দেখতে পাই, অর্থাৎ তারা এখন আর পিছিয়ে নেই। এখন আমরা পিছিয়ে সেইভাবে আমরা তাদেরকে দেখার সুযোগ নেই। তো তারা সুযোগ পাচ্ছে এবং তারা ভালো করছেও। তো তবে তাদের আবার নিজস্ব ভাষা আছে, আমরা জানি না, কিন্তু তাদের যখন মনে করো 2জন চাকমার লোক একসাথে হলো, তখন তারা কিন্তু তাদের ভাষায় কথা বলবে, বা 2জন সাঁওতাল লোক বা 2জন গারো, তারা একসাথে কিন্তু তাদের ভাষাতেই কথা বলবে। এইগুলো হচ্ছে তাদের নিজস্ব ভাষা, এটা হচ্ছে তাদের সমাজের ভাষা। তাহলে এইটাও আমরা একটু বুঝে নিলাম। আবার বলি, চাকমাদের ভাষার নাম হচ্ছে চাংমা,
গারোদের ভাষা হচ্ছে আচিক, আর এ দুটো ভাষার নাম দিয়েছে এখানে। আচ্ছা, 500 বছর আগের বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষা হুবহু এক নয়, ও সে কালের কথাতেই ফিরে আসলাম। অর্থাৎ 500 বছর আমরা যদি ব্যাকে যাই, 500 বছর আগে কিন্তু বাংলা ভাষাতে আমরা একই মানে বাংলা ভাষাতেই আছি আমরা, কিন্তু কিছু পরিবর্তিত হতে হতে কিন্তু বর্তমানে এখানে এসেছে। আরও 500 বছর পরে আরও পরিবর্তন হবে। এভাবে যেটা ভাষাকে আমরা নদীর সাথে তুলনা করেছি, এটা বিখ্যাত আমাদের ভাষাবিদ হুমায়ুন আজাদ, ডক্টর হুমায়ুন আজাদ তিনি বলেছিলেন বাংলা ভাষা হচ্ছে নদীর মতো বয়ে চলা। অর্থাৎ নদী যেমন বাঁক খুঁজে খুঁজে নিয়ে এগিয়ে যায়, ভাষাও তাই এগিয়ে যাবেই কোনোভাবেই। ভাষা এগিয়ে গেলে ভাষা পরিবর্তন হবে, আর ভাষাকে বন্ধ করলে নদী যেমন বন্ধ করলে মৃত হয়ে যায়, ভাষাকে বন্ধ তো আর করা যায় না। ভাষাকে ব্যবহার না করলে সে ভাষা হয়ে যায় একসময় মৃত ভাষা, সেটা আর ইউজ হয় না। তো এভাবে যে ভাষা ব্যবহার হচ্ছে নিয়মিত, সেই ভাষা পরিবর্তন হবেই। 500 বছর আগেও হয়েছে, আবার 500 বছর পরেও হবে। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপের এই পরিবর্তনশীলতার কারণে ভাষার প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। দেখো আমার কথাগুলো ঘুরে ফিরে এখানে এসছে। অর্থাৎ এই যে ভাষার অতিবাহিত হচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে ভাষা এগিয়ে যাচ্ছে, এই জন্য নদীর যেমন পরিবর্তন হয়, কোথাও নদী ভাঙতে ভাঙতে বড় হয়ে যায়, কোথাও সরু হয়, ভাষাও তাই। ভাষা কিছু দেখা যায় ভাষা ব্যবহার কম, কিছু দেখা যায় কিছু সমাজের কথা বলছি, কিছু সমাজে ব্যবহার কম হয়, কিছু সমাজে আবার সেই ভাষার ব্যবহার বেশি। এভাবে ভাষা কিন্তু এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলতে চলতে এটা একটা পুরো নদী, একটা বহমান নদী। এবং নদীকে সেজন্য ভাষা পরিবর্তনশীলতাকে প্রবহমান নদী, মানে প্রবহমান অর্থাৎ যেটা বয়ে চলে, বহমান বহতা, যেটা থেমে নেই, যে নদীর স্রোত আছে, যে নদীতে মানে সবসময় এটা পানি স্রোত আছে, বয়ে যাচ্ছে, এমন প্রবহমান নদীর সাথে আমাদের বহমান ভাষাকে তুলনা করা হয়েছে। প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়। অর্থাৎ আমি আমার মনের ভাবটা প্রকাশ করার জন্য বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের শব্দ আমরা ব্যবহার করি। এগুলোই এক এক দেশে এক এক রকমের ভাষার জন্ম নিয়েছে। অর্থাৎ যে দেশেই যাক না কেন, যে দেশেই যাক না, তাদের প্রয়োজনীয় ভাষা তারা ব্যবহার করে, তাদের প্রয়োজনীয় শব্দ তারা ব্যবহার করে। এটা প্রয়োজনের তাগিদেই হয়েছে। এক এক দেশে এক এক ভাষা। পৃথিবীর কোনো ভাষায় স্থির থাকে না, অর্থাৎ কোনো ভাষায় থেমে নেই, এক জায়গায় ফিক্স নেই, এটা এগিয়ে যাবে। প্রত্যেক দেশে, আমার বাংলা ভাষাতে যা, অন্য ভাষাতেও তা, এটা ভাষা বয়ে যাবে। সেই জন্য ভাষাকে তুলনা করেছে কিসের মতো আবার বলো তো? প্রবহমান নদীর মতো। খুব জরুরি একটা কথা, প্রবহমান নদীর মতো। ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। নদীকে যেমন স্থির করে দিলে নদীটা মৃত হয়ে যায়, যে ভাষা ব্যবহার হবে না, যে অঞ্চলে ভাষা ব্যবহার হবে না, সেই ভাষা আস্তে আস্তে নদীর মতো শুকিয়ে যাবে, মৃত হয়ে যাবে। পৃথিবীতে প্রায় 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করো। তাহলে এই প্যারাতে আমরা কি কি আন্ডারলাইন করলাম? প্রথম লাইনটা তো আন্ডারলাইন করেছি, স্থান কাল সমাজভেদে ভাষার রূপভেদ হয়, এটা আন্ডারলাইন করেছি। তারপর একটা লাইন আন্ডারলাইন করেছি বিভিন্ন দেশের ভাষার নামগুলো আন্ডারলাইন করেছি। তারপরে আমরা আদিবাসীদের ভাষার নাম আন্ডারলাইন করেছি, চাকমাদের ভাষার নাম, গারোদের ভাষার নাম। তারপর হচ্ছে নদীকে, ভাষাকে কিসের সাথে তুলনা করে? প্রবহমান নদীর সাথে। এই লাইনটা আন্ডারলাইন করেছি বা করবে এটা এখন। তারপর হচ্ছে কোনো ভাষায় স্থির থাকে না, কি থাকে না? স্থির থাকে না, এটা আন্ডারলাইন করো। আর ভাষা স্থির হয়ে গেলে মৃত ভাষা পরিণত হয়, লাইনটা আন্ডারলাইন করো। এটা অবজেক্টিভ এভাবে আসতে পারে যে ভাষা স্থির হয়ে গেলে কি হয়ে যায়, এটা কিসে পরিণত হয়, এই লাইনটা আন্ডারলাইন করবে। আর লাস্ট লাইন তো বটেই, পৃথিবীতে 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে, এই লাইনটা আন্ডারলাইন করো। তাহলে দেখো আজকে খুব বেশি কিছু আমরা, প্রথম দিন তো, প্রথম ক্লাসে আমরা খুব বেশি কিছু আমরা পড়লাম না, আমরা শুধু ভাষাটাই। পরের ক্লাসে আমি সাধু ভাষা চলিত ভাষাতে চলে যাব। আমরা প্রথম ক্লাসটা শুধু ভাষা নিয়ে একটু আলোচনা করলাম। আর এই ভাষাটাই যদি তুমি মনের মধ্যে তুমি খুব ভালো করে, মানে তোমার ধারণাটা যদি একদম খুব পোক্ত হয়, তাহলে কিন্তু তোমার সাথে সাথে অনেকখানি তোমার খুলে যাচ্ছে, মানে এটার সাথে রিলেটেড তুমি সাধু ভাষা চলিত ভাষা সেটাও পারবে। অর্থাৎ প্রত্যেকটা কোনো চ্যাপ্টারকে, কোনো অধ্যায়কে, কোনো পড়াকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বাবা। প্রত্যেকটা লাইন আমাকে খুব ভালো করে শুনতে হবে, পড়তে হবে। পড়াতে পড়াতে আমি আন্ডারলাইন করব, পড়াতে পড়াতেই তুমি এটা বুঝে নেবে, যাতে তোমার ক্লাসে তোমার 80% তোমার পড়া হয়ে যায়। আর বাকি অংশটুকু তুমি যখন বাড়িতে তুমি যখন সুযোগ পাবে, যতটুকু সময় পাও, তখন তুমি একটু পড়বে।
আজকে এতটুকু। আমরা তাহলে পরের ক্লাসে আমরা বাকি পড়াটা পড়বো। আমরা এই আজকে আমরা শুধু ভাষা একটু নিয়ে আলোচনা করলাম। ভালো থাকো তোমরা, পরের ক্লাসে দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ।